জাঙ্কুক গম্ভীর হয়ে বসে আছে নিজের তাঁবুতে। সে গভীর ভাবনার মাঝে নিমজ্জিত। মন জুড়ে তুলেছে অন্ধকার রাজ্য আর রাজকুমারীর বিচরণ। অবচেতন মন যেন তার নিজেরই বিরোধিতা করছে। তাঁবুতে ফেরার পর অনেকটা সময় পেরিয়ে গেছে, তবুও মনটা পড়ে রয়েছে সে অলৌকিক বইয়ের পাতায়। বিড়বিড়িয়ে বলে, কেন এই রাজকন্যার জন্য আমি এত অস্থিরতা অনুভব করছি? কেন আমার স্পর্শে ওই বই শুরু ফিরে পাই? খুঁজে বের করতে হবে কারণ। তার জন্য আগে ওই বইটা পড়া প্রয়োজন। বইটা নিতে গিয়ে দেখে সেটা যথাস্থানে নেই, জায়গাটা শূন্য পড়ে আছে। তবে কি হারিয়ে গেল বইটা? সেই সাথে সকল রহস্য। হঠাৎ জাঙ্কুক রাগান্বিত স্বরে বলে ওঠে, এখানেই তো রেখেছিলাম আমি, কে নিতে পারে ওঠা? কে বিনা অনুমতিতে আমার তাঁবুতে প্রবেশ করেছে? অনেক খুঁজেও বইটা না পেয়ে আক্রোশে ফেটে পড়ে জাঙ্কুক। সে জানে না এই অযথা রাগের কারণ, তবে বইটা তার লাগবেই। জানতেই হবে সে রাজ্যের সমস্ত রহস্য। তখনই সেখানে উপস্থিত হয় যে হোক। ভাইকে হন্য হয়ে কিছু খুঁজতে দেখে জিজ্ঞেস করে, কি করছিস ভাইয়া? এত চিন্তিত কেন দেখাচ্ছে তোকে? তুই কি আমার এখান থেকে কোনো বই নিয়েছিস? ও হ্যাঁ, আমার তো বলতে মনে নেই। তোর এখানে একটা অদ্ভুত দেখতে বই দেখলাম, ওটা আমার কাছে পড়ার সময় পাইনি। কেন, গুরুত্বপূর্ণ কিছু? জিওপের কথাতে চিন্তাটা কমে গেল। রাগ যেন বিন্দু পরিমাণও কমে না জাঙ্কুকের। জিওপকে উদ্দেশ্য করে বলে, তুই জানিস আমার কাছে ওই বইটা ঠিক কতটা গুরুত্ব রাখে? তোর কোনো ধারণা আছে কতটা ভয় পেয়ে গিয়েছিলাম আমি? চমকাই যে হোক ভাইকে আগে কখনো এভাবে রাগান্বিত হতে দেখেনি। সে তো এটাকে নতুন কোনো উপন্যাসের বই ভেবেই নিয়েছিল। এটা এত গুরুত্বপূর্ণ জানলে কখনোই ধরতো না। জিওপ মাথা নিচু করে বলে, আমি দুঃখিত ভাইয়া, আমি বুঝতে পারিনি যে বইটা এতটা গুরুত্বপূর্ণ। আমি এক্ষুনি ওটা নিয়ে আসছি। বইটা এনে দিতে জাঙ্কুক স্বস্তি পায়, কমে আসে তার সমস্ত রাগ। তাড়াতাড়ি বইটা হাতে নিয়ে জিওপকে সরি বলে নিজের ব্যবহারের জন্য। ইটস ওকে ভাইয়া, দোষটা আমারই ছিল। আর হ্যাঁ, আমি তো তোকে ডাকতে এসেছিলাম। সবাই একসাথে আড্ডা দিচ্ছে, তুইও আস। না তুই যা, আমার এখন কিছু কাজ আছে। জিওপ মিকি হেসে বলে, এত কাজ করে কি করবি? বিয়ে তো আর করবি না, সারা জীবন সে ঢেঁড়সের ঝাড় হয়েই থাকবি। এই তুই যাবি এখান থেকে? পদের হাড্ডি খাচ্ছের কোথাকার। টাসকি খেয়ে যায় যে হোক, করুণ মুখে বলে, আমার মতো হ্যান্ডসাম কিউট ড্যাশিং একটা ছেলেকে তুই খাটাস বললি ভাই? তুই জানিস মেয়েরা আমাকে ক্রাশ বয়, চকলেট বয়, আরো কত কি বলে। আর তুই কিনা আমাকে খাটাস বললি? ছি, এই কষ্ট নিয়ে আমার তো আর বিয়ে করা হবে না। ছোট ভাইয়ের ঢঙ্গি কথাতে বিরক্ত হয় জাঙ্কুক, কিন্তু রাগান্বিত স্বরে বলে, দূর হয়ে যায় চোখের সামনে থেকে। আরে বাবা, যাচ্ছি যাচ্ছি। এমনিতেও তোর মতো হিংসুটে ময়লার বস্তার কাছে আমার থাকার ইচ্ছে নেই। জাঙ্কুক ভ্রুকুচকে দেয়, বড় ভাইয়ের সাথে ফাজলামো করিস? উত্তর না দিয়ে দৌড়ে পালায় যে হোক। মুচকে এসে তাঁবুতে ফিরে আসে জাঙ্কুক। বইটা আগে পড়তে হবে, না হলে সবকিছু ধোঁয়াশা থেকে যাবে। তাঁবুতে ফিরে ব্যস্ত হাতে বইটা খুলে, কিন্তু এ কি, বইয়ের পাতাগুলো তো পুনরায় পূর্বের মতোই ফাঁকা হয়ে গেছে। তার হাতের ছোঁয়াতে লেখাগুলো পুনরায় ফুটে উঠতে শুরু করেছে। সে উপলব্ধি করতে পারে এই বইয়ে উল্লেখিত ঘটনাগুলোর সাথে তার কোনো না কোনো সংযোগ অবশ্যই রয়েছে। সম্পূর্ণ লেখাগুলো দৃষ্টিগোচর হতে পড়তে শুরু করে সে। রাজকন্যাতে সমস্ত শক্তি সে তার 18 বছর বয়স পূর্ণ হলে তবে ব্যবহার করতে পারবে। রাজকন্যার শক্তি সম্পর্কে যেমন ভ্যাম্পায়ার রাজ্য অবগত ছিল, তেমন তার শক্তির কথা পৌঁছে যায় চিরশত্রু নেকড়ে রাজ্যে। নেকড়ে রাজা সুহ কিছুতেই মেনে নিতে পারে না ভ্যাম্পায়ার রাজ্যের এই অসীম সুখ শান্তি। নেকড়ে রাজ্য আর ভ্যাম্পায়ার রাজ্যের মধ্যে বসবাস করে এক ভয়ঙ্কর জাদুকরী, যা তাদের প্রভাব কাটাতে পারে না স্বয়ং ভ্যাম্পায়ার রাজা ও নেকড়ে রাজাও। জাদুকরী আয়ুর একমাত্র পুত্র কুকি, যাকে সে অসীম ভালোবাসা দিয়ে বড় করে তুলেছে। তার অতি আদরের পুত্র দেখতে যেন কোনো রাজকুমারকেও হার মানাতে সক্ষম। এই দুনিয়ায় তার পুত্র ছাড়া আর কেউ নেই। কুকির ছোট থেকে শিকার করার প্রতি অধিক ঝোঁক। সে সারাদিন জঙ্গলে ঘুরে ঘুরে শিকার করে। আয়ু নিজের ছেলেকে কড়া নিষেধাজ্ঞা দিয়েছে, সে যেন কোনোভাবেই জঙ্গল অতিক্রম না করে। জঙ্গলের দুই প্রান্তে দুই ভয়ানক প্রাণীর রাজ্য, কিন্তু তার কুকি যে মানুষ, সে অবুঝ, সে নিষ্পাপ। তাদের রাজ্যে পা বাড়লে নিষ্ঠুর পশুগুলো যে তার ছেলেকে ছিঁড়ে খাবে তা সে ভালো করেই জানে। কিন্তু নিয়তি যেন অন্যরকম কিছুই চেয়েছিল। নেকড়ে রাজা সুহ ভ্যাম্পায়ার রাজকন্যার শক্তির লোভে জাদুকরী আয়ুর দ্বারস্থ হয়। তাকে সবকিছু দিতে প্রস্তুত থাকার পরেও আয়ু তার প্রস্তাব নাকচ করে ফিরিয়ে দেয় নেকড়ে রাজাকে। এতে সুহ প্রচন্ড রেগে গেল। তার কিছুই করার থাকে না, তাই সে ফিরে যায় নিজ রাজ্যে। অন্যদিকে রাজকন্যাতে বড় হতে থাকে প্রকৃতির নিজ নিয়মে। বড় হওয়ার সাথে সাথে তার রূপ যেন ঠিকরে বেরোতে শুরু করে। বর্তমানে রাজকুমারী বয়স 17 বছর পেরিয়ে 18 ছুঁই ছুঁই। সে 18তে পদার্পণ করলে তার শক্তি কাজ করতে শুরু করবে। সেই ভয়ে তটস্থ নেকড়ে রাজা। তিনি তার রাজ্যে সেনাপতি ব্রাইটের সাথে পরামর্শ করেন এই ব্যাপারে। চিন্তিত মুখে বলেন, সেনাপতি ব্রাইট, তুমি তো জানো নামজনের কন্যা, তের বয়স 18 হতে আর বেশি দিন নেই। সে তার শক্তির ব্যবহার শুরু করলে সে ধ্বংস করে দেবে আমার রাজ্য। তাকে আশ্বস্ত করে ব্রাইট নরম স্বরে বলে, আপনি চিন্তা করবেন না মহারাজ,
তার পূর্বে আমি তাকে শেষ করে দেব। শুভ ক্ষুব্ধ স্বরে বলে, কিন্তু কিভাবে সেনাপতি? ওই জাদুকরি আয়ু আমার প্রস্তাব নাকচ করে দিয়েছে, তা কি জানো না তুমি? এত বড় সাহস ওই সামান্য জাদুকরি? কিছুক্ষণ ভেবে ব্রাইট বলে, আগে রাজকন্যাকে শেষ করি, তারপর ওই মানবী আয়ুর ব্যবস্থা নেওয়া যাবে। আপনি অনুমতি দিলে আমি কিছু বলতে চাই। বলো সেনাপতি, তুমি এখন আমার একমাত্র ভরসা। মহারাজ, আমাদের রাজকুমার ইউনো অনেক বুদ্ধিমান। সে এমন একজন পুরুষ যার নেই কোনো আবেগ, নেই কোনো ভালোবাসা। তাকে দিয়ে রাজকুমারী কে প্রণয়ের মায়ায় ফাঁসিয়ে শেষ করে দিলেই সমস্যার সমাধান হয়ে যাবে। সেনাপতির কথাতে খুশি হয় সুহ, বলে, যথার্থই বলেছ ব্রাইট। ডেকে পাঠাও আমার পুত্রকে। রাজকুমার ইউনো শিকারে ব্যস্ত। এর ভেতর বাবার ডাকে ফিরে আসে প্রাসাদে। বাবাকে সেনাপতি রাইটের সাথে বসে থাকতে দেখে কিছু একটা আন্দাজ করতে পেরে বলে, হঠাৎ আমার তলব কেন বাবা? পুত্রের কথায় ফিরে তাকায় সুহ, শান্ত স্বরে বলে, দেখো ইউনো, তুমি রাজ্যের রাজকুমার, তোমার কিছু দায়িত্ব থাকে রাজ্যের প্রতি। আমি এবং সেনাপতি আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি, নামজনের কন্যা থেকে তুমিই হত্যা করবে। পিতার এহেন কথায় আতকে উঠে ইউনো আতঙ্কিত স্বরে বলে, এসব কি বলছো বাবা? তুমি তো জানো ওই রাজকন্যার শক্তি দৃষ্টান্ত সম্পর্কে। তার শক্তির সম্মুখে আমি খুবই নগণ্য। পুত্রের ভীত মুখশ্রী দেখে বিরক্ত হয়ে সুহ তাকে আশ্বস্ত করতে বলে, আমার পুত্র, তোমাকে যুদ্ধ করতে বলিনি, বলেছি ভালোবাসার জালে ফাঁসাতে। ভালোবাসার জালে ফাঁসিয়ে শেষ করে দাও তাকে। পিতার কথায় সম্মতি জানিয়ে ইউনো বলে, ঠিক আছে, আমি অবশ্যই চেষ্টা করব। তবে শুনেছি সে রাজকন্যা পরীর মতোই সুন্দরী এবং যথেষ্ট চতুর। এত সহজ হবে না তাকে ফাঁসানো। তাকে কৌশল দ্বারা ঘায়েল করতে হবে। তোমাকে আমি দায়িত্ব দিচ্ছি। আশা করি তুমি নিরাশ করবে না নিজের পিতাকে। আমি সর্বোচ্চ চেষ্টা করব। আসি। রাজকুমার প্রস্থান করতে অট্টহাসিতে ফেটে পড়ে সুহ ও ব্রাইট। কুকি শিকারের পেছনে ছুটতে ছুটতে জঙ্গলের শেষ প্রান্তে চলে এসেছে। ঠিক তখনই শুনতে পায় কোনো নারী খিলখিলিয়ে হাসির আওয়াজ। অবাক হয়ে ভাবে, এই গভীর জঙ্গলে কোনো নারী কিভাবে আসতে পারে। তার কোনো ধারণা নেই দুটি ভয়ঙ্কর রাজ্য সম্পর্কে। সে আরেকটু এগিয়ে যায় হাসির উৎস খুঁজতে। কিছুটা এগোতে দেখতে পায় সুন্দরী এক কন্যা গাছের ডালে দোল খাচ্ছে আর খিলখিলিয়ে হাসছে। এই জন্য স্বর্গরাজ্যের কোনো দৃশ্য এত মায়া কারো হাসিতে থাকতে পারে তার জানা ছিল না। হঠাৎ সে নারীর চোখ পড়ে তার দিকে। ভ্রুকুচকে তাকায় হাঁ করে চেয়ে থাকা পুরুষটির দিকে। আচমকা সে গাছ থেকে নেমে তার হাত ধরে ছুট লাগায় জঙ্গলের উদ্দেশ্যে। ঘটনার আকর্ষণ খাতায় টাসকি খেয়ে যায় কুকি। নিজ মনে বলে, এই মেয়ে পাগল নাকি? অচেনা একটা পুরুষের হাত ধরে দৌড়াচ্ছে। অতি সুন্দরী মেয়েরা কি পাগল হয়? হাই খোদা, বাঁচাও আমাকে। শেষে কিনা এক পাগলের রূপে মুগ্ধ হলাম। জঙ্গলে এসে তার হাত ছেড়ে দেয়। টুকি নারীটিকে উদ্দেশ্য করে কিছু বলতে নেবে, তার পূর্বে রমণী বলে ওঠে, আমার নাম তে, আর আমি কোনো পাগল ঠাগল নই। ওখানে তোমার বিপদ হতে পারতো, তাই এখানে নিয়ে আসা। আশা করি বুঝেছ, নাকি আরো বোঝাবো? টাসকি খেয়ে যায় কুকি। এই মেয়ে কি করে তার মনের কথা শুনতে পাচ্ছে? এই মেয়ে আবার কোনো পেতনি নয় তো? এত বড় জঙ্গলে পেতনি থাকতেই পারে। সে কি তবে পেতনি পাল্লায় পড়লো? পেতনিরাও আজকাল এত সুন্দর হয়ে গেছে। কুকি কিছু বলার আগে মেয়েটা পুনরায় বলে ওঠে, আরে বন্ধ করো তোমার মনে মনে বক বক করা। আমাকে দেখে কি তোমার পেতনি মনে হয়? শুধু তুমি অতি সুন্দর একটা পুরুষ দেখে কিছু বললাম না। আমি কোনো পেতনি নই। জঙ্গলের ওপারে আমার ঘর, বুঝতে পেরেছো? একের পর এক কথায় হতবাক হয়ে কুকির মুখ চুপসে যায়। সে ঠিক করে এই কন্যার সামনে মনে মনেও কি আর কিছু বলবে না। সূর্য পশ্চিম দিকে হেলে পড়তে উষাশীতে আর থাকা যাবে না। আমার চিন্তা করবে। কুকিকে উদ্দেশ্য করে বলে, তুমি কাল আবার এখানে আসবা। আমি তোমার জন্য অপেক্ষা করব। এখন যেতে হবে। আমার চিন্তা করবে দেরি হলে। আমি কেন আসবো? আর আপনি বা কেন অপেক্ষা করবেন আমার জন্য? কাল বলবো, এখন আসি। তুমিও দ্রুত ফিরে যাও। কুকি পিছনে ফিরে পুনরায় সম্মুখে ফিরে তাকাতেই দেখতে পায় মেয়েটি নেই। কি আশ্চর্য, এত তাড়াতাড়ি কোথায় চলে গেল মেয়েটা? নিখোঁজ কালো রাতের প্রহর পেরিয়ে ভোরের আলো পড়তে শুরু করেছে। পাখির কিচিমিচি শব্দে মুখরিত পরিবেশ। প্রকৃতি তার সৌন্দর্যের মহিমায় মুগ্ধ করে তুলেছে চারপাশ। সূর্যের রশ্মি জানালা ভেদ করে মুখে এসে পাওয়াতে ঘুম ভেঙে যায় কুকির। আর মোড়া ভেঙে উঠে বসতে স্মরণে আসে অচেনা সে নারীর মধুময় আহ্বানের কথা। হঠাৎ রোমাঞ্চকর অনুভূতিরা যেন ঘিরে ধরেছে তাকে। যেন এক্ষুনি নারীটিকে দেখতে পেলে তার কলিজা শান্ত হয়। মোহময়ী নারীটিকে দেখার জন্য ছটফট করতে থাকে তার হৃদয়। কুকি ভাবতে থাকে তাদের গতকালে কথোপকথন। মেয়েটি কে যেন নাম বলেছিল নিজের। তার মায়াময় রূপ, তীক্ষ্ণ চাহনি, সুমধুর কণ্ঠ আর আশ্চর্য ব্যবহারে এতটাই বিমোহিত ছিল যে নামটা খেয়ালই করতে পারেনি। কোনো ব্যাপার না, নামে কি যায় আসে, আজ আসলে শুনে নেব। হঠাৎ তার স্মরণে আসে তাকে তো জঙ্গলে যেতে হবে। গলা উঁচিয়ে নিজের মাতাকে ডাকতে লাগলো। আয়ু ছেলের ডাক শুনে মুচকি হাসে। তার পুত্র তাকে না দেখলে যে দিন শুরু করতে পারে না তা তার অজানা নয়। সে দ্রুত পায়ে কুকির কক্ষের দিকে যায়। কুকিকে বিছানায় বসে থাকতে দেখে বলল, এখনো বিছানায় বসে আছিস কেন? হাত মুখ ধুয়ে আয়, তোকে খেতে দেই। আজ তোর পছন্দের কবুতরের মাংস রান্না করেছি, দ্রুত আয়।
মায়ের কথার উত্তর না দিয়ে তার দিকে চেয়ে থাকে কুকি। তার মায়ের গভীর মমতা সে প্রতি মুহূর্তে উপলব্ধি করতে পারে। মায়ের দিকে কিছুক্ষণ অপলক দৃষ্টিতে তাকিয়ে বলে, মায়েরা বুঝি এত সুন্দর হয়? তোমাকে না দেখলে তো আমার দিনই শুরু হয় না আমার জননী। তোমাকে আর একটু প্রাণ ভরে দেখে নেই, তারপর হাত মুখ ধুতে যাবো। ছেলের পাগলামো কথা শুনে মুচকি হাসে আয়ু কুকির কাছে এগিয়ে গিয়ে বিছানার কোনায় বসে। পুত্রের মাথায় হাত বুলিয়ে বলে, কবে বড় হবি তুই? বিয়ে করে বউ নিয়ে আসার পরেও কি থাকবে নিজের মায়ের প্রতি এমন ভালোবাসা? কুকি কিঞ্চিত রাগান্বিত স্বরে বলে, বউকে প্রেমিকার মতো ভালোবাসবো আর মাকে জননীর মতো ভালোবাসবো। তোমার প্রতি ভালোবাসা আমার কখনোই কমবে না, উল্টো বাড়বে, বুঝেছো?